২০০৪ সালের কোনো এক রাতে একটা বাড়িতে আগুন লাগে। বাড়ির মালিক একজন পরিচিত প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সেই আগুনে তার স্ত্রীকে হারান আর নিজে চিরতরে উধাও হয়ে যান। পুলিশ তাকে খুঁজে পায়নি, মিডিয়া তাকে খুঁজে পায়নি। যা পাওয়া গিয়েছিল তা হলো তার শেষ কাজ, কয়েক ডজন টেপ, ইন্টারভিউ, নিউজ ফুটেজ, টিভি শো ক্লিপ। বিক্ষিপ্ত অসংলগ্ন কিছু যখন কেউ ধৈর্য ধরে এই সব টুকরো জোড়া লাগায়, তখন বোঝা যায় এগুলো আসলে একটা ভয়ঙ্কর সত্যর দিকে ইঙ্গিত করছে। এটা হলো নোরই দ্য কার্স, ২০০৫ সালের এক জাপানি সিনেমা, যেটাকে আজও ফাউন্ড ফুটেজ হররের অন্যতম সেরা অথচ সবচেয়ে কম আলোচিত কাজ বলে ধরা হয়। প্যারানর্মাল অ্যাক্টিভিটি এর ৪ বছর আগে বানানো এই সিনেমা প্রমাণ করেছিল ভয় দেখানোর জন্য জাম্প স্কেয়ার লাগে না, লাগে একটা নিখুঁতভাবে সাজানো ধাঁধা। আজকে আমরা পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। চলো শুরু করা যাক। সিনেমাটা শুরু হয় প্রায় নীরস ডকুমেন্টারি টোনে। মাসাফুমি কোবায়াশি নিজেই পরিচয় দেন। তিনি একজন পরিচিত প্যারানর্মাল রিসার্চার, জাপানের মিডিয়া জগতে একজন যুক্তিবাদী পরিশ্রমী তদন্তকারী হিসেবে পরিচিত। শুরুতেই জানিয়ে দেওয়া হয় এটা তার শেষ কাজ। আমরা দেখি তার বাড়ি পুড়ে যাচ্ছে, তার স্ত্রীর মৃতদেহ বাড়ির ভেতরে পাওয়া গেছে, আর কোবায়াশি নিজে পলাতক অথবা নিখোঁজ। এই ফ্রেমিং সিনেমার সবচেয়ে চতুর কৌশল। শুরুতেই আমরা জানি আমরা এমন একজনের চোখ দিয়ে দেখছি যে ইতিমধ্যে হারিয়ে গেছে। ফুটেজটা তোলা হয়েছে তার ক্যামেরাম্যান হিসাশি মিয়াজিমার হাতে, যার কাঁপা কাঁপা ক্যামেরা ওয়ার্ক, দুর্বল আলো আর মাঝেমধ্যে বিকৃত হয়ে যাওয়া অডিও পুরো সিনেমাটাকে একটা হারানো আর্কাইভের মতো বাস্তব করে তোলে। কোবায়াশির প্রথম কেস তাকে নিয়ে যায় টোকিওর এক শান্ত শহরতলিতে, যেখানে সম্প্রতি একটা ছোট পাড়ায় অদ্ভুত ও অস্বস্তিকর ঘটনা ঘটেছে। জুনকো ইশি নামের একজন মহিলা সম্প্রতি ওই এলাকায় এসেছেন, আর প্রতিবেশীরা অভিযোগ করেছেন রাতের বেলা তার বাড়ি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে, কান্না, ধূপধাপ শব্দ। বাড়ির আশেপাশে মাঝে মধ্যে মরা পায়রা পাওয়া যাচ্ছে। কোবায়াশি ও মিয়াজিমা কথা বলেন প্রতিবেশী মিকাকো উকুই ও তার ছোট মেয়ের সাথে। মেয়েটা জোর দিয়ে বলে সে জুনকোর বাড়ি থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পায়, এমন একটা ডিটেইল যেটা অর্ধবিশ্বাসযোগ্য হলেও মাথা থেকে যায় না। জুনকোর কাছে গেলে তিনি স্পষ্টতই এড়িয়ে যান, শত্রুভাবাপন্ন আচরণ করেন, জানালা ঢাকা, জীবন সম্পূর্ণ অসহ্য। কোবায়াশি ও মিয়াজিমা তার কাছে যাওয়ার চেষ্টা করলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কোবায়াশি যখন তৃতীয়বার ফিরে আসেন, পরিস্থিতি আরো অন্ধকার হয়ে গেছে। মিসেস উকুই ও তার মেয়ে একটা আকস্মিক ব্যাখ্যাতীত গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। শিশুটার সেই অদ্ভুত দাবির পরপরই এই মৃত্যু পুরো ঘটনাটাকে আরো ভয়ঙ্কর করে তোলে। ততদিনে জুনকোও বাড়ি ছেড়ে চলে গেছেন। এই প্রথম অংশে সিনেমাটা কোনো নাটকীয় মিউজিক কিও বা সরাসরি ইঙ্গিত ছাড়াই ভয় তৈরি করে। শুধু প্রতিবেশীর গুজব, বাচ্চাদের আঁকা ছবি আর অস্বস্তিকর ইন্টারভিউর মধ্যে দিয়ে। গল্প এখন একটা সমান্তরাল থ্রেডে যায়। কানা ইয়ানো নামের ১০ বছর বয়সী একটা মেয়ে, যাকে একটা টিভি ভ্যারাইটি শোতে সাইকিক ক্ষমতাসম্পন্ন হিসেবে দেখানো হয়, বিনোদনের বিষয় হিসেবে। এক এপিসোডে তাকে একটা বন্ধ ফ্লাক্সে পানি তৈরি করার চ্যালেঞ্জ দেওয়া হয়, আর সে শুধু পানি না, একটা চুলও হাজির করে ফেলে, যেটা দেখে কোবায়াশি বুঝতে পারেন কানার ক্ষমতা আসল। কোবায়াশি কানার মায়ের সাথে কথা বলেন, জানতে পারেন কানা সবসময় সংবেদনশীল ছিল, কিন্তু সম্প্রতি তার এই ক্ষমতা একটা বোঝায় পরিণত হয়েছে। কানার দুঃস্বপ্ন বাড়তে থাকে, সে বারবার একই রকম কীটসদৃশ নড়াচড়া করা আকৃতি আঁকতে থাকে, একটা ইমেজ যেটা সিনেমা জুড়ে বারবার ফিরে আসবে। এরপর কানা হঠাৎ কোনো চিহ্ন না রেখে সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তদন্তের সূত্র কোবায়াশিকে নিয়ে যায় মারিকা মাতসুমোতোর কাছে, একজন জনপ্রিয় তরুণ অভিনেত্রী, যার নিজেরও সাইকিক ক্ষমতা আছে বলে দাবি করা হয়। তাকে একটা প্যারানর্মাল ভ্যারাইটি শোতে ভুতুড়ে জায়গা তদন্তে পাঠানো হতো, এরকম কমিক রিলিফ হিসেবে। কিন্তু সাম্প্রতিক এক ইনভেস্টিগেশনের পর মালিকা নিজেই ব্যাখ্যাতীত ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে শুরু করেন।
একটা লাইভ পাবলিক ইভেন্টে যেখানে মারিকা তার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন, হঠাৎ মঞ্চে তাকে আক্রমণ করেন মিৎসুও হোরি, একজন উদ্ভট টিনফয়েল টুপি পরা সাইকিক যাকে অতিথি হিসেবে ডাকা হয়েছিল। এই ঘটনার পর মারিকা আরও বেশি বিচ্ছিন্ন ও ভীত হয়ে পড়েন। কোবায়াশি তাকে নিজের বাড়িতে থাকার আমন্ত্রণ জানান, যাতে তার স্ত্রী মারিকাকে সঙ্গ দিতে পারেন। কোবায়াশি, মিয়াজিমা ও মারিকা মিলে সিদ্ধান্ত নেন হোরির সাথে সরাসরি কথা বলবেন। দেখা যায় হরি নিছক উদ্ভট না, তার মধ্যে গভীর ট্রমা ও মানসিক জটিলতা আছে। কিন্তু তার এক্টোপ্লাজমিক অর্ম আর মায়াজম নিয়ে বকবক আসলে অর্থহীন প্রলাপ না। তার আঁকা ছবি হুবহু কানার আঁকা ছবির মতোই। হরিই প্রথম প্রশ্ন তোলেন, কাগুতাবা জিনিসটা আসলে কি? হরির দেওয়া একটা ম্যাপ অনুসরণ করে কোবায়াশির টিম একটা লোকেশনে পৌঁছান, যেখানে ওয়াসাওয়া নামের এক নির্জনতাপ্রিয় সমাজবিচ্ছিন্ন লোককে দেখা যায়, খালি হাতে একটা পায়রা ধরে বাড়িতে নিয়ে যাচ্ছেন। কোবায়াশি একজন এথনোলজিস্টের সাহায্যে জানতে পারেন কাগুতাবা শব্দের অর্থ মোটামুটি ধ্বংসের হাতিয়ার, একটা স্থানীয় দানব পূজার সাথে সম্পর্কিত। তদন্ত তাকে নিয়ে যায় শিমোকাগে নামের এক প্রত্যন্ত, এখন ডুবে যাওয়া পাহাড়ি গ্রামে, যেটা দশকের পর দশক আগে একটা বাঁধ প্রকল্পের জন্য সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে দেওয়া হয়েছিল। স্থানীয় ইতিহাসবিদের কাছ থেকে জানা যায় এই গ্রামে একসময় কাগুতাবা নামের একটা পশু মুখোশধারী দানব দেবতাকে আহ্বান করা হয়েছিল, শত্রুর ওপর অভিশাপ ফেলার জন্য, একরকম আধ্যাত্মিক ঘাতক হিসেবে। কিন্তু কাগুতাবা নিজেই গ্রামবাসীদের বিরুদ্ধে ফিরে যায়। গ্রামবাসীরা তখন একে মাটির নিচে আটকে রাখেন, আর প্রতি বছর একটা আচার পালন করতেন একে শান্ত রাখার জন্য। গ্রাম খালি করার সময় শেষ যে আচারটা পালন করা হয়েছিল সেটাই ছিল চূড়ান্ত। একে চিরতরে সিল করে দেওয়ার কথা ছিল। পুরনো আর্কাইভ ফুটেজে দেখা যায় গ্রামের পুরোহিত এই আচার পরিচালনা করেছেন, আর তার মেয়েই কাগুতাবার মুখোশ পরে আচারের কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। এটা শারীরিকভাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা প্রতিক্রিয়া। আচার চলাকালীন মেয়েটি প্রচণ্ড ব্যথায় ভেঙে পড়ে, আর আচারটা অসম্পূর্ণ থেকে যায়। এই মেয়েটিই আজকের জুনকো ইশি। আচার ব্যর্থ হওয়ার পর জুনকো গ্রাম ছেড়ে টোকিওতে চলে আসেন, নার্সিং স্কুলে পড়াশোনা করেন এবং পরে এমন একটা ক্লিনিকে কাজ করেন যেখানে অবৈধভাবে দেরিতে গর্ভপাত করানো হতো। তার কাজ ছিল ভ্রূণ নিষ্পত্তি করা, কিন্তু আসলে তিনি সেগুলো লুকিয়ে সংগ্রহ করে রাখতেন। স্থানীয় ইতিহাসবিদ কোবায়াশিকে একটা পুরনো কাঠখোদাই স্ক্রল দেখান, যেখানে দেখা যায় অতীতে কাগুতাবার এক পুরোহিত নারীকে বানর বলি দেওয়া হতো আচারের অংশ হিসেবে। জুনকো এখন এই একই ধরনের আচার পুনরায় সম্পন্ন করার চেষ্টা করছেন, শুধু বানরের বদলে মানব ভ্রূণ দিয়ে, আর একজন নতুন পুরোহিত নারী হিসেবে বেছে নিয়েছেন কানা ইয়ানোকে, যাকে তিনি অপহরণ করেছিলেন। কোবায়াশির টিম জানতে পারে জুনকো তার ছোট ছেলেকে নিয়ে আবার সেই এলাকায় ফিরে গেছেন যেখানে শিমোকাগের বাস্তুচ্যুত বাসিন্দারা পুনর্বাসিত হয়েছিলেন। তার আচরণ এখন আরও ভয়ঙ্কর, আরও বিপজ্জনক। মারিকা জানান তার প্রতিবেশী ওয়াসাওয়া সহ আরও কয়েকজন মিলে একটা খেলার মাঠের দোলনায় সম্মিলিত আত্মহত্যা করেছেন, সবাই ফাঁসিতে ঝুলে। এরপর কোবায়াশির বাড়িতে মারিকা নিজেও একটা অদ্ভুত ট্রান্সে চলে যান, যেন তিনি অদৃশ্য দড়িতে ঝুলছেন। আতঙ্কিত হয়ে মারিকা জোর দেন তারা যেন শিমোকাগে বাঁধে গিয়ে একটা বিচ্ছেদ আচার করেন, ঠিক যেমনটা পুরনো ফুটেজে দেখা গিয়েছিল। কোবায়াশি প্রথমে দ্বিধায় থাকলেও রাজি হন আর হরিকেও সাথে নেন। চারজন কোবায়াশি, মিয়াজিমা, মারিকা আর হরি বাঁধের জলাধারে নৌকা নিয়ে যান, ঠিক যেখানে ডুবে যাওয়া মন্দিরটা অবস্থিত। মারিকা একটা কাস্তে দিয়ে দড়ি কেটে আচার সম্পন্ন করেন। তিনি বলেন তার ভালো লাগছে, কিন্তু তাকে দেখে তা মনে হয় না। হঠাৎ হরি অস্থির হয়ে ওঠেন, কানার নাম বলতে থাকেন আর জঙ্গলের দিকে দৌড়ে পালান। কোবায়াশি তাকে ধাওয়া করেন। এদিকে মারিকাও একটা পজেশন এপিসোডের মধ্যে দিয়ে যান, চিৎকার করে ভ্যান থেকে বের হয়ে যান। মিয়াজিমা তাকে খুঁজে বের করে শান্ত করেন। কোবায়াশি হরিকে খুঁজে পান একটা পরিত্যক্ত মন্দিরের কাছে, জঙ্গলের গভীরে, যেখানে শিমোকাগে গ্রাম একসময় দাঁড়িয়েছিল। চারপাশে বলি দেওয়া কুকুরের স্তূপ ছড়িয়ে। হরি একটা পুরনো তরি কেটের দিকে ইশারা করে কানার নাম চিৎকার করেন। নাইট ভিশন ক্যামেরায় কোবায়াশি দেখতে পান কানাকে, চারপাশে অসংখ্য নড়াচড়া করা আত্মিক ভ্রূণ সদৃশ আকৃতির মাঝে।
কয়েক মুহূর্ত পরেই দৃশ্যটা যেন কখনো ঘটেনি এমনভাবে মিলিয়ে যায়। কানার নিরাপত্তার আশঙ্কায় কোবায়াশি ও হরি জুনকোর নতুন বাড়িতে যান। বাড়িটা ভয়ঙ্কর অপরিচ্ছন্ন, ঘরভর্তি বলি দেওয়া পায়রা, আচার সংক্রান্ত জিনিসপত্র, কাগুতাবা সম্পর্কিত মুখোশ ও তাবিজ। এখানেই সিনেমার সবচেয়ে ভয়াবহ দৃশ্য। জুনকো ইশির লাশ সিলিং থেকে ঝুলছে। নিজেই আত্মহত্যা করেছেন, আর তার থেকে কিছু দূরে মেঝেতে পড়ে আছে কানার নিষ্প্রাণ দেহ, আচারের ব্যর্থতার শিকার। ঘরের এক কোণে বসে আছে জুনকোর ছোট ছেলে কানার দেহের পাশে, এই অভিশপ্ত বংশধারার শেষ জীবিত সাক্ষী। কোবায়াশি পুলিশে খবর দেন, লাশ উদ্ধার হয়, আর তদন্ত একরকম শেষ হয়ে আসে বলে মনে হয়। কোবায়াশি এরপর জুনকোর ছেলেকে দত্তক নেন, সম্ভবত তাকে অভিশাপ থেকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা হিসেবে। কিছুদিনের জন্য জীবন একরকম শান্ত মনে হয়, কিন্তু এক রাতে দরজায় কড়া নাড়া পড়ে। কোবায়াশি দরজা খুলে দেখেন হরি দাঁড়িয়ে, যিনি মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন। তার হাতে একটা বড় পাথর, চোখে মুখে উন্মত্ততা। হরি বিশ্বাস করেন জুনকোর ছেলে আসলে একটা অশুভ সত্তা। তিনি হঠাৎ কোবায়াশিকে ঠেলে ভিতরে ঢুকে পাথর দিয়ে বাচ্চাটাকে আঘাত করেন। বাচ্চাটা নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে যায়, কিন্তু তারপরই ভয়ঙ্কর সত্যটা প্রকাশ পায়। বাচ্চাটা আবার উঠে দাঁড়ায়, আর তার মুখ মুহূর্তের জন্য বদলে যায় কাগুতাবার সেই বিকৃত মুখে। অভিশাপ সম্পূর্ণভাবে তাকে গ্রাস করে ফেলেছে। ঠিক এই মুহূর্তে কোবায়াশির স্ত্রী নিজেও একরকম পজেশনের মধ্যে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন দ্রুত সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। কোবায়াশি স্তম্ভিত, অসহায়। তাকে বাঁচাতে পারেন না। হরি এখন নিজেও পজেসড। বাচ্চাটার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। কোবায়াশিকে আর কখনো দেখা যায় না, তার লাশও পাওয়া যায়নি। কয়েকদিন পর মিৎসুও হরির মৃতদেহ পাওয়া যায় একটা ময়লার ক্যানে গোজা অবস্থায়, নির্মমভাবে বিকৃত। কিন্তু জুনকোর ছেলে, যে এখন কাগুতাবার নতুন বাহক, তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মারিকা মাতসুমোতো ও মিয়াজিমা সম্ভবত বেঁচে যান, কিন্তু তাদের চূড়ান্ত পরিণতি সিনেমা কখনো স্পষ্ট করে বলে না। শেষ দৃশ্যে ফুটেজ ফিরে যায় সেই টিভি স্টুডিওতে যেখানে মারিকার ভ্যারাইটি শো শুট হতো। স্টুডিওর ক্রু একটা প্যাকেজ পায়, তাতে কোবায়াশির ক্যামেরা, টেপ আর নোটস। ঠিক এই মুহূর্তে সিনেমাটা তার সবচেয়ে অস্বস্তিকর মেটা টুইস্টটা দেয়। এই ফুটেজগুলোই আসলে আমরা এতক্ষণ দেখলাম, অভিশাপ মিডিয়ার মধ্যে দিয়ে ভ্রমণ করে। আর এখন হয়তো তাদের কাছেই চলে গেছে যারা এটা দেখার সাহস করে। কাগুতাবা পরাজিত হয়নি, এটা শুধু একটা নতুন বাহক, নতুন একটা রূপ খুঁজে নিয়েছে, আর হয়তো নতুন একটা মাধ্যম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও এর পরবর্তীতে কোন সিনেমা সম্পর্কে জানতে চাও।